কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। উফ, আর ভালো লাগে? বাস স্ট্যান্ডে এসে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। সত্যি রাহুলের কোনো খবরই নেই। এসে বলবে দুষ্টু, সরি সরি সরি। ভালো লাগে না। প্রত্যেক দিন রাহুলের লেট। একসাথে কলেজ যাই আমরা, আর রোজ রাহুলের জন্য আমাকে একটা করে বাস ছাড়তে হয়। উফ, ভালো লাগে? যাই হোক, এলেন মহারাজ। সরি দুষ্টু। এই রোজ এক কথা, সরি। রোজ রোজ ভালোই লাগে না আমার, আর রোজ একটা করে বাস মিস আর কলেজে লেট। রাহুল, আমার বন্ধু রাহুল। আমি দুষ্টু। আমি আর রাহুল একসাথেই কলেজে পড়ি। সেই 11 থেকে একসাথে চলছে রাহুল আর আমার প্রেম। বেশ মজা করে আমি আর রাহুল কাটাই। কখনো ঝগড়া হয়, কখনো খুনসুটি, কখনো ভালোবাসার গল্প, কখনো স্বপ্ন নিয়ে গল্প, আমরা কি করব কলেজ পাশ করে। এই করেই আমার আর রাহুলের দিন কেটে যায়। আর রাহুলকে ছেড়ে আসতে যখন আমি বাড়িতে ফিরি, তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায়। কারণ এক মুহূর্তে না রাহুলকে ছেড়ে থাকতে আমার ভালো লাগে না। রাহুল এত হাসি খুশি ছেলে, যতই আমি বকি ধমকাই তবু রাহুল একটা কথাই বলবে, সরি দুষ্টু, আজকের মতো মাফ করে দাও। এই কথাটা রাহুলের মুখে শুনলে আমার সব রাগ ঠান্ডা হয়ে যায়। এইভাবে আমাদের কয়েকটা বছর কেটে গেল। সারা কলকাতা ঘুরে বেড়াতাম, আজ এখানে, কাল গঙ্গার ঘাটে। অনেক স্মৃতি আমার আর রাহুলের, অনেক ভালোবাসার স্বপ্ন। তারপর ভাবলাম আমরা কলেজ পাশ করে দুজনে দুটো চাকরি নিয়ে তারপরে আমাদের বিয়েটা সেরে ফেলবো। পুরো লাইফটা আমরা আনন্দে কাটাবো। আর রাহুল বলতো, এই শোন, শুধু আমরা দুজন থাকবো না, বেশ 3টে 4টে কচিকাচাও থাকবে, সেটাই। আর আমি খুব রেগে যেতাম, একদম না রাহুল, আমরা দুজনেই থাকবো। না না, 3 4টে কচিকাচা থাকবে। এই নিয়ে আমাদের কলেজটাও শেষ হয়ে গেল। আজ অনেক দিন পর রাহুল আমাকে বলল যে আমার কোনো চাকরি হচ্ছে না রে, কত জায়গায় ইন্টারভিউ দিয়ে আসছি, চাকরি আর হচ্ছে না। আমি বললাম, বাড়িতে বাবা মা আমার চাকরির জন্য খুব একটা কোনো প্রেশার দেয় না। আসলে রাহুলদের পরিবারের থেকে আমাদের পরিবারটা অনেক বেশি সচ্ছল। বাবা ব্যাংকে চাকরি করে, মা হাউসওয়াইফ। রাহুলের বাবা সাধারণ একটা প্রাইভেট ফার্মে চাকরি করে। রাহুলও একটাই ছেলে, আমিও একটা মেয়ে। আমি খুব সচ্ছলভাবে বড় হয়েছি। রাহুল অবশ্য অনেকটা স্ট্রাগল করেছে, বাবার সাধারণ চাকরি, অল্প মায়না। তবু রাহুলের চোখে অনেক স্বপ্ন, অনেক বড় হবে। আমি যখন বাড়িতে সব জানালাম, বাবা রাজি হলো না। বলল ছেলেটা তো আজ অব্দি একটা চাকরিও করতে পারেনি, পাশ করে তো ঘুরে বেড়াচ্ছে। শুনে আমার একটু অবাক লাগলো। বাবাকে বললাম, তবু তো আমি রাহুলকে ভালোবাসি। মাও রাজি হলো না। কি ভবিষ্যৎ আছে? কোনো চাকরি বাকরি নেই, খাবি কি? আমরা কিন্তু এই ব্যাপারটা মেনে নিতে পারছি না, কারণ তোকে এত আদরে বড় করেছি, এত ভাবে বড় করেছি, তাই আমরা মেনে নিতে পারছি না। অনেক দিন এই নিয়ে বাবা মার সাথে খুব অশান্তি হলো। তারপর রাহুলকে সব জানালাম। রাহুলকে বললাম, আচ্ছা রাহুল, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। রাহুল বলল, চল পালিয়ে যাই। তোর বাড়ির থেকে যখন রাজিই নয়, আমার বাড়ির থেকে তো রাজি। আমরা খুব সাধারণ পরিবারে, তুই তো সব জানিস এত বছর। দেখ, পালিয়ে আমরা বিয়েটা করে নিই, আর আমরা দুজনেই এখন অ্যাডাল্ট, কোনো অসুবিধাও হবে না। তারপরে না হয় কিছু একটা ব্যবস্থা করা যাবে। আমি বললাম, এই বিয়ে করে খাবো কি? দুজনের কোনো চাকরিই নেই। চল না টিউশনি পড়াবো, কিছু একটা হয়ে যাবে। আমি বললাম ভেবে দেখব। বাড়িতে আসার পরে অনেক অশান্তি হলো। তারপর ভাবলাম, না, সম্পর্কটা হয়তো আর টেনে নেওয়া যাবে না। বাবা একটু অসুস্থ হয়ে পড়লো আমাকে নিয়ে, মাও অনেক কান্নাকাটি করলো। তারপর রাহুলকে সমস্তটা খুলে বললাম। বললাম, রাহুল, আমাদের আর একসাথে পথ চলা হবে না। বাবা মাকে অসুখী করে পালিয়ে যাব, বাবা মার আশীর্বাদ নেব না, সারা জীবনটা হয়তো আমি সুখী হতে পারবো না। তার থেকে ভালো আমরা তো ভালো বন্ধুই থেকে গেলাম। তুই তোর মতো করে জীবন কাটা, আমি আমার মতো করে কাটাই। আমার আর আমার মতো নয়, মানে বাবা মার মতো করে করি, কারণ আমিও তো তাদের একমাত্র সন্তান। তোর স্বপ্ন পূরণ করতে গিয়ে তাদের কষ্ট দেব, সেটাও আমি পারছি না। আবার তোকে নিয়ে তারা অসুখী হবে, সেটাও আমি সহ্য করতে পারবো না। তার থেকে তাদের মতো করে আমি জীবনটা কাটাই। আর তুই আমার ভেতরে সারা জীবন থাকবি, তোর ভেতরেও আমি সারা জীবন থেকে যাব। আমি রাহুলের সাথে আলোচনা করে আমাদের দুজনের দুটো পথ আলাদা হয়ে গেল। বাড়ি ফিরে খুব কাঁদলাম।
মা বলল, তোমাকে কালকে দেখতে আসছে, ছেলে ব্যাংকে চাকরি করে। বেশ, খুব ভালো। রজত, আমার হবু হাজব্যান্ডের নাম রজত। আমার বিয়ে ঠিক হলো, ছোট্ট একটা পরিবার, শ্বশুর, শাশুড়ি আর আমার হাজব্যান্ড আর তার একটা ছোট ভাই নীল। আমাদের বিয়ে হয়ে গেল, রজত আর আমার। আমি রজতকে কিছুই আমার অতীতের কথা জানাইনি, যা হয়ে গেছে হয়ে গেছে। নীল আমার খুব ভালো বন্ধু। নীল ভাইও বলতে পারো, ভালো বন্ধুও বলতে পারো। তো নীলের সাথে আমি সব কিছু আলোচনা করি, কিন্তু কখনো রাহুলকে নিয়ে কোনো কথাই এখানে আমি বলিনি, কারণ আমার মা বলতে বারণ করে দিয়েছিল যে অতীত ঘেটে লাভ নেই। এইভাবে বেশ কটা বছর চলছে। একদিন রজতকে বললাম, দেখো আমি তো বাড়িতেই বসে থাকি, সেরকম কোনো কাজ নেই, আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও না তোমার অফিসে। রজত বলল, হ্যাঁ তুমি তো বাড়িতেই আছো। রজতও খুব ভালো ছেলে, আমায় খুব ভালোবাসে, শ্বশুরমশাইও খুব ভালোবাসেন। তিনি আবার সবসময় একটু সমাজকে উন্নতি করার জন্য আমার সাথে তার কথা, কারণ তার এই কথাগুলো না নীল শোনে, না রজত শোনে, না আমার শাশুড়ি মা শোনে, শুনি শুধু একমাত্র আমি। সে সমাজকে উন্নতি করবে, সে সমাজের সব কিছু পাল্টে দেবে চিন্তাধারা, সে আরও আধুনিকভাবে সমাজকে চাইছে, এই নিয়ে রোজ আমার সাথে তার গল্প। আমারও খুব এই মানুষটাকে ভালো লাগে, তার চিন্তাগুলোকে, আর আমি খুব সম্মান করি এই মানুষটাকে। তারপর রজত বলল, কাল কিন্তু তোমার চাকরি হয়ে গেছে, জানো তো দুষ্টু? আমি বললাম, তাই? কোথায়? বললো, আমার বন্ধুর একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, তো সেখানে আমি তোমার কথা বলেছি, ও তো ছাত্র ছাত্রী রাজি হয়ে গেল। ও বলল, বেশ তো, তোর বউকে পাঠিয়ে দিস। তো তুমি কাল চলে যেও। কাল গেলাম, ইন্টারভিউ দিলাম, ভালো লাগলো, আমার চাকরিটাও হয়ে গেল। খুব ভালো লাগছিল, স্কুলের বাচ্চাদের পড়াবো, জীবনে একটা নতুন প্রাণ পাচ্ছিলাম। আর এই বাচ্চাগুলোকে পেয়ে না আমার এত ভালো লাগছিল, ওরাও আমাকে না ভীষণ ভালোবাসা দিচ্ছিল, স্কুলের টিচাররা সবাই। 3-4 বছর আমার একটা নতুন অধ্যায় পার হলো। 3-4 বছর আমার কেটে গেল, বিয়ে হয়েছে, এর মধ্যে স্কুল, শ্বশুরবাড়ি সব নিয়ে বেশ ভালোই, সবাই আমাকে খুব ভালোবাসে। তারপর আমার জীবনটা হঠাৎ করে পাল্টে গেল, সমাজের একটা অন্য চেহারা আমার সামনে এসে ধরা দিল। একদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম হাজব্যান্ডের গাড়িতে, হঠাৎ করে দেখলাম আমাদের বাড়ির যে ড্রাইভার কাকু, সে আমাকে কেমন করে দেখছে, বলছে, বৌমা তুমি তাড়াতাড়ি বাড়ি চলো। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ চলো চলো কাকু। দেখছি বারবার সামনের ওই গ্লাসটা দিয়ে আমাকে অদ্ভুতভাবে দেখছে। আমি ঠিক বুঝতে পারলাম না, কাকু আমাকে এত বৌমা করে স্নেহ করে, সে কাকু ঠিক এরকম চোখে কেন আমাকে দেখছে। বাড়ি চলে আসলাম, দেখলাম নীল, যে আমার খুব ভালো বন্ধু, নীলও আমাকে কেমনভাবে যেন দেখছে। আমি ঠিক বুঝতে পারছি না কি হলো। তারপরে দেখলাম শাশুড়ি ও মা, তিনিও আমাকে বলছে, স্কুল হলো? কেমন যেন একটা ঝাঁঝালো কথার টোনটা, ভালো লাগলো না। তারপর নিজের ঘরে চলে আসলাম, এসে একটু ফ্রেশ হয়ে আমাকে খেতে ডাকতো রোজ শাশুড়ি মা স্কুল থেকে আসলে, দুষ্টু খেয়ে যা। আজ আর ডাকলোই না, না নীলও কিছু কথা বলল। নীলও বলে, বৌমণি খেয়ে যাও, নীলও কোনো কথা বলল না। তারপর ভাবলাম, কি জানি কোনো প্রবলেম হয়েছে কি না, থাক। আমি কিছু না ভেবেই হঠাৎ করে মোবাইলটা খুললাম, হঠাৎ করে আমার হোয়াটসঅ্যাপে একটা ভিডিও এলো, নীল পাঠিয়েছে। ভাবলাম, এটা কি ভিডিও, খুলি তো। খুলে দেখলাম পর্ন ভিডিও, তাও আবার কিনা আমার মুখটা দেখা যাচ্ছে, কিন্তু উল্টো দিকের মানুষটার মুখ দেখা যাচ্ছে না। আমি অবাক হয়ে ভিডিওটা পুরো দেখলাম আর ভাবতে লাগলাম, এটা কি হলো। তারপর ভিডিওটা বন্ধ করে আস্তে আস্তে ডাইনিংয়ে চলে আসলাম, দেখলাম শাশুড়ি তো কোনো কথাই বলছে না। শ্বশুরমশাই বলল, তোমার আর এ বাড়িতে থাকা মনে হয় উচিত হবে না দুষ্টু, তুমি অন্য কোনো ব্যবস্থা করো। আমি চুপ করে ঘরে চলে আসলাম। নীলও কোনো কথা বলছে না, থমথমে পুরো পরিবেশটা। ভাবলাম, রজত এসে কি বলে, রজতের কাছে কি ভিডিওটা গেছে। এই করতে করতে অনেকটা রাত করে রজত ফিরল আজকে, অনেক রাত, বেশ ড্রিঙ্ক অবস্থায় ছিল রজত। রজত বলল, তুমি এত নোংরা কোয়ালিটির মেয়ে,
তা তো জানতাম না। আমি অবাক হয়ে গেলাম। রজত, আমি ভিডিওটা দেখেছি দুষ্টু, তুমি এই ক্যারেক্টার? ভাবতেই পারছি না। এক এক করে সব চেহারাগুলো পাল্টে গেল। তারপর পাড়া প্রতিবেশী। পরের দিন স্কুলে গেলাম। স্কুলে গিয়ে যখন ঢুকছি, সব টিচাররা আমার মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে টিচার রুমে সবাই আমাকে তাকিয়ে দেখছে অদ্ভুতভাবে। আমার কষ্ট হচ্ছে। ক্লাস নিতে গেলাম। ক্লাসে স্টুডেন্টরা ব্ল্যাকবোর্ডে বড় অদ্ভুত করে লিখেছে। ম্যাম, আপনি এরকম? যে স্টুডেন্টগুলো আমাকে এত ভালোবাসে, গুড মর্নিং বলে, তারা আজকে কেউ কোনো কথা বলছে না। এরকম করে কটা দিন পার হলো। রাস্তা দিয়ে হাঁটতে পারছি না। শ্বশুরবাড়ির পাড়ার সবাই আমার দিকে আঙ্গুল তুলছে। কি অবস্থা! আমাকে রজত বলল, তোমার সাথে না আর বেড শেয়ার করা যাচ্ছে না। দুষ্টু, তুমি সামনের বারান্দায় গিয়ে শো। বারান্দায় একটা বালিশ নিয়ে চুপ করে গিয়ে বসে রইলাম। শীতে কাঁপছি। ভেবেই পাচ্ছি না আমি কি করব। তারপর অনেকটা রাত্রির পর নীল এলো। নীল এসে বলল, আচ্ছা বৌমণি, এটা কি তুমি? সত্যি? আমার একদম বিশ্বাস হয় না। একদম। কেউ নিশ্চয় তোমার মুখটা ছবি তুলে তোমার সাথে বদমাইশি করবে বলে এরকম ভিডিও করেছে। তুমি ভয় পেও না বৌদিমণি। তুমি তুমি লড়াই করার জন্য উঠে দাঁড়াও। এইভাবে ভেঙে পড়বে কেন? কেন ভেঙে পড়বে বৌমণি? উঠে দাঁড়াও। আমি হাউ হাউ করে নীলকে জড়িয়ে ধরে কাঁদলাম আর বললাম, ভাই, আমি কিছু বুঝতে পারছি না। এইসব কি হচ্ছে আমার সাথে? এসব কি হচ্ছে? আস্তে আস্তে সব ছড়িয়ে গেল চারিদিকে। মাকে একটা ফোন করে বললাম, তোমার কাছে একটু আসবো? মা বলল, আয় বাড়িতে, তোর বাবা খুব রেগে আছেন। বাড়িতে ঢুকতেই বাবা বলল, তোমার এখানে আর থাকা হবে না দুষ্টু, তুমি বাড়ির থেকে বেরিয়ে যাও। আর শোনো, তুমি মেয়ে বলে আমার পরিচয় দিও না। এত ভালো পাত্রের সাথে বিয়ে দিলাম, আর ভাবলাম এক হয়ে গেল আরেক। সারা পাড়ায় আমি বেরোতে পারছি না দুষ্টু। মাকে বললাম, মা তুমিও? মা বলল, আমি কি করব বলতো দুষ্টু? কোথায় কি আজ দাঁড়াবো? কোথায় মুখ লুকোবো? সবাই সারাটা রাস্তা জুড়ে এ পাড়া থেকে ও পাড়া স্কুল। তারপর যখন স্কুলে গেলাম তখন দেখলাম গার্জেনরা বিক্ষোভ করেছে। আমার মতো টিচারকে নাকি রাখা যাবে না। আমি নাকি একটা কুৎসিত মেয়ে। আমি নাকি একটা জঘন্য মেয়ে। আমার ক্যারেক্টার নোংরা। আমি আমি আমার বাচ্চা স্টুডেন্টগুলোকে কোনো শিক্ষা দীক্ষা দিতে পারবো না। আমি খুব নোংরা মেয়ে। এই টিচারকে রাখা যায় না, রাখা যায় না। অদ্ভুত লাগছিল আমার। আমার অবস্থা খুব খারাপ। ভাবলাম, সুইসাইড ছাড়া আমার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। বাড়ি ফিরে এলাম। রজত বলল, ডিভোর্স পেপারটা কবে সাইন করবে? তোমার মতো একটা নোংরা মেয়ের সাথে আমার জীবন কাটাতে ঘেন্না করছে। অফিস, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই মাকে ফোন করছে, আমাকে বন্ধুরা বলছে, এরকম একটা মেয়েকে আমি বিয়ে করেছি। এই রকম আমার কাছে তুমি সব কিছু গোপন করেছো দুষ্টু। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। দয়ারিয়েতে শাশুড়ি বলল, খাওয়া তো কিছু হয়নি, ভাত পড়ে আছে রান্নাঘরে, পারলে খেয়ে নিস। তোর বাবা মার যে কি যন্ত্রণা যাচ্ছে সেটা তো আমি মা হয়ে বুঝতে পারলাম। এই বাড়ির থেকে কবে যাচ্ছিস দুষ্টু? আমাদের রেহাই দে। তোর বাবা না, মানে তোর শ্বশুর মশাই আর পারছে না, তোর মুখটা পর্যন্ত সে দেখতে পারছে না। সবাই আমাকে এত অপমান করছে, এত জঘন্য কথা বলছে। কেউ নেই। বাড়ির ছাদে থেকে দাঁড়িয়ে চারিদিকে শহরটাকে দেখছিলাম। সবাই আমাকে থাপ্পড় মারছে, চড় মারছে, আমাকে শেষ করে দিচ্ছে। নীল পাশে এসে দাঁড়িয়ে বলল, বৌমণি, কালকে তোমাকে নিয়ে থানায় যাব। আমার এক বন্ধু আছে পুলিশ অফিসার, দেখি কিছু হয় কি না। নীলকে বললাম, কেউ পাশে নেই, কেউ নেই। আমার সুইসাইড করা ছাড়া কোনো রাস্তা নেই নীল। নীল বলল, আমি তোমার পাশে আছি, সব সময় পাশে আছি। ভাই বলে ডেকেছ, আর তোমাকে আমি দিদির মতো দেখি। চলো বৌমণি, কেউ হয়তো বাজে কাজটা করে ফেলেছে, চলো থানায় একটা ডায়েরি করব। নীল আমাকে অনেক শক্তি দিয়েছে লড়াই করার জন্য, উঠে দাঁড়ানোর জন্য।
বলল, তোমার মতো মেয়ে যদি ভেঙে পড়ে তাহলে সমাজকে কি করে উন্নতি করবে? জীবনে অনেক ঝড় আসে বৌমনি, চলো। নীল আমার শক্তি হয়ে দাঁড়ালো। কেউ আমার পাশে নেই, শুধু দাঁড়িয়ে রয়েছে নীল। নীল আর আমি থানায় আসার পর পুলিশ অফিসারকে বললাম সমস্তটা, যে ভিডিওটা পুলিশ অফিসার নিজেই সব জানে, নীলও সব জানিয়েছে। বলল এইটা নাকি সাইবার ক্রাইমে গেলে ভিডিওটা ব্যান্ড করে দেওয়া যায়। তিনি সেটাই বললেন, আপনি কেসটা করুন, আমি দেখছি। বেশ, সব কিছু করার পর থানা থেকে আসার পর নীল আর আমি বাড়ি ফিরে এলাম। যেই বাড়িটাকে আমি এত ভালোবেসেছিলাম, যেই বাড়িটা আমার মাথায় করে রেখেছিল, আজ আমার শোয়ার জায়গা হয়েছে বারান্দায়। হঠাৎ করে রজত রাত্রিবেলা বলল, দেখো আমি তো একটা মানুষ, তাই একটা মানুষের জন্য দয়া হয়। তাই আমার মনে হলো ওই ঠান্ডায় বারান্দায় না শুয়ে পারলে ওখানে যে আমাদের একটা এক্সট্রা রুম আছে, স্টোর রুম, সেখানে গিয়ে তুমি শুতে পারো। অবাক হয়ে রজতের দিকে তাকিয়ে রইলাম। বললাম, রজত, তুমি কি একটু আমার পাশে দাঁড়াবে না? আজ আমার এত বিপদ, তুমি নাকি আমাকে এত ভালোবাসো, আমার মতো মেয়েই তুমি কোনোদিন দেখোনি, আজ তোমার মনে হচ্ছে না? রজত আমাকে বলল, আমি তোমাকে ঘেন্না করি দুষ্টু, আমি তো তোমাকে বললাম। শুনেছি ভাই বলেছে তুমি থানায় গেছো, দেখো থানায় কি হয়। কেসটা দেখি, আর যদি দেখি যে সত্যি তোমার ছবি নিয়ে কেউ বদমাইশি করেছে, তাহলে আমিই দেখব, বাকিটা পরে ভেবে দেখব তোমার সাথে আমি থাকবো কি থাকবো না। আর কোনো কথা বাড়ালাম না, না বাড়িয়ে চলে গেলাম স্টোর রুমে। নীল আর আমি অনেকটা রাত্রি বসে বসে গল্প করে কাটিয়ে দিলাম। নীল বলল, বৌমনি, তুমি এখনো এত কষ্ট পাচ্ছ দেখে আমার কষ্ট হচ্ছে। তাই নীলের কথা চুপচাপ শুনে তারপর রাত্রিবেলা নীল শুতে চলে গেল, আর আমি রাহুলকে একটা ফোন করলাম। বললাম, রাহুল। রাহুল ফোনটা তুলল, বলল, আমি সব জানি, সব দেখতে পেয়েছি, চারিদিকে ছড়িয়ে গেছে। আমি বললাম, তোর সাথে আমি একটু দেখা করতে চাই। বলল, বেশ, কাল আয়। আমি আর রাহুল একসাথে একটা কফি ক্যাফে গিয়ে বসলাম। রাহুলকে বললাম, এটা কি হলো রাহুল? বলল, দুষ্টু, এটা আমি করিনি, তুই বিশ্বাস কর। তোর ক্ষতি করব এরকম কোনো চিন্তা আমি কোনোদিন করতেই পারবো না, কারণ তোকে আমি খুব ভালোবাসি, তাই আজও আমি বিয়ে করিনি। দুষ্টু বলল, এর থেকে আমি কি করে বাঁচবো বলতে পারিস রাহুল? দেখ, আজকে তোর কোনো বদনাম হয়নি, কারণ তুইও ছিলি, কিন্তু বদনামটা আমার হয়েছে। কত অপমান সহ্য করছি, চাকরি থেকে, শ্বশুর বাড়ি থেকে, বাবা মা থেকে, কেউ আজ আমার পাশে নেই, একটা ছোট ভাই ছাড়া, নীল। রাহুল বলে, আমি সব খবর রেখেছি, কিন্তু আমি এই কাজটা করিনি দুষ্টু। আসলে আমার ফোনটা একটু ডিস্টার্ব করছিল, তাই আমি একটা নতুন ফোন কিনেছি। তাই ওই পুরনো ফোনের সবটা কিছু নিয়ে যখন নতুন ফোনে দেব, তখন ফোনটা অফ হয়ে গেছিলো, কিছুতেই ফোনটা ঠিক হচ্ছিল না। তখন আমি একটা দোকানে ফোনটা ঠিক করতে দিয়েছিলাম, এবং সেই দোকান থেকেই কোনোভাবে ফোনটা, এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আমি জানি দুষ্টু, তোর উপর দিয়ে খুব চাপ যাচ্ছে। হ্যাঁ রে রাহুল, এই রিলেশনটা তো আমরা দুজন ছিলাম, তাই না? অথচ দেখ, ভিডিওতে কিন্তু ভাইরালটা আমার কে হয়েছে, আমার আমার কথা বলছে সমানে সবাই। তোর কোনো বদনাম হয়নি, কারণ তুই পুরুষ। আর অথচ দেখ রাহুল, আমার শরীরটাকে নিয়ে কাটা ছেঁড়া চলছে, নোংরামও চলছে। ভাবতে পেরেছিস আমাকে কোথায় নামিয়ে দিয়েছে সবাই? আমার বাঁচার কোনো রাস্তা নেই, আমার পাশে কেউ নেই, বাবা মা বন্ধু বান্ধব কেউ নেই। নীল, একমাত্র নীল আমাকে সাহস জোগাচ্ছে, নীল আমাকে থানায় নিয়ে গেছে, সবটাই নীল। তুই ভাবতে পারছিস আমার জীবনটা কোথায় চলে গেছে, কোন নরকে আমাকে সবাই ঠেলে দিচ্ছে? রজত, সে তো আবার আরেক, সে কি না আমাকে সহ্যই করতে পারছে না। আমার মতো এত নোংরা কোয়ালিটির মেয়ে কোথাও দেখিনি। আমি একটা ভালো বাড়ির মেয়ে হয়ে কি না পর্ন ভিডিও শ্যুট করি। কত লোক কত জায়গায় আমাকে নামিয়ে দিয়েছে রাহুল।
আর তুই চুপ করে বসে শুনছিলি, দেখছিলি, একবারও আমাকে ফোন করিসনি, একবারও মনে হয়নি যে আজকে দুষ্টুর কি অবস্থা। আসলে আমি ভেবেছিলাম তোর তো বিয়ে হয়ে গেছে, আমার তো সেখানে কোনো অধিকার নেই দুষ্টু। তাহলে তুই পাশে এসে দাঁড়াবি না? পাশে কি করে দাঁড়াবো? যেই ছেলেটার চাকরি নেই, তাকে তার বাড়ির থেকে মেনেই নেয়নি, সে পাশে এসে কি দাঁড়াবে? আজকে ভিডিওটার জন্য তোর হয়তো খুব যন্ত্রণা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, আমি জানি, খুব অপমান হচ্ছে। আমিও ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছি দুষ্টু, আমি চাইনি তোর কোনো ক্ষতি হোক, কিন্তু এটা যে কিভাবে হলো, কি করে হলো, আমি নিজেও জানি না। তো রাহুল, আমি এবার কি করব? বল, আমি কি করব? আমি কোথায় গিয়ে থাকবো? কার কাছে গিয়ে থাকবো? আমার ভেতরের কথা কেউ জানতে চাসনি? কেউ না। যারা আমি জন্ম দিয়েছে বাবা মা, তারা পর্যন্ত না, কারণ তারা তাদের বাড়িতে তার মেয়েকে আশ্রয় দিতেই পারে না, কারণ তারা তার মেয়েকে অসহ্য চোখে দেখছে। ভাবতেই পারছে না যে আমিও পড়াশোনা শিখেছি, একটা শিক্ষিত মেয়ে, আমি একটা স্কুল টিচার, স্টুডেন্টগুলো তাদের গার্জেনরা, আমার মতো মেয়ের কাছে কোনো বাচ্চাকে পাঠানো যায় না। তুই ভাবতে পেরেছিস রাহুল? রাহুল চুপ করে চলে গেল, আর কোনো কথা বলল না। সবাই ভাবল এটা আমার নয়, আমি এ কাজ করতেই পারিনি, কারণ নীল সবাইকে এটা বলেছে। নীল আমার পাশে একভাবে রয়েছে। প্রত্যেকটা রাত্রে নীল স্টোর রুমে আমার সাথে বসে গল্প করে, ভাবে ওর নিজের দিদির যদি এরকম ঘটনা ঘটতো তাহলে কি হতো। তাই নীল আমার পাশে সারাক্ষণ রয়েছে, আমাকে আগলে রেখেছে। খাবার নিয়ে আসে কখনো স্টোর রুমে, চা করে আনে। নীলের মতো ছেলে সত্যিই হয় না। সবাই ভাবলেও হয়তো নীলের কথাটাই ঠিক, তাই থানায় এলাম আমরা, শ্বশুর, হাজবেন্ড, নীল এলাম। সবাই মিলে বলল যে এটা আমার ভিডিও নয়, বিশেষ করে নীল, এটা বৌমনি হতেই পারে না। পুলিশ অফিসার আমাকে জিজ্ঞেস করলেন, একটা কথা বলবো আপনাকে? আমি বললাম, বলুন। সত্যি করে বলবেন এটা কি আপনি না অন্য কেউ? আমি চুপ করে গেলাম, সবার মুখের দিকে তাকালাম। সবাই ভাবছে আমি হয়তো বলবো যে এটা আমি নই। কি বলবো? অনেকক্ষণ ভাবলাম মাথা নিচু করে। তারপর ভাবলাম, আজ যদি আমি সত্যিটা না বলি, তাহলে দুঃখের কথাটা কবেই বা বলবো সবার সামনে? সবার সামনে তো সব কিছু এসেই গেছে, তো আমি আর অস্বীকার কেনই বা করব? তাই পুলিশ অফিসারকে বললাম, হ্যাঁ আমি আমি দুষ্টু। নীলের মুখটা কিরম শুকিয়ে গেল। নীল হঠাৎ করে বলল, তুমি করেছো বৌমনি? তুমি এটা? রজত মিচকি মিচকি হাসছে। রজত হয়তো ভেবেছিল এটাই আমি। শ্বশুরমশাই আমার দিকে অদ্ভুতভাবে তাকালো, বলল, তুই এরকম একটা নোংরা কাজ করতে পারিস? ভেবেছিলাম এটা তোর মুখ নয়, হয়তো কেউ বসিয়ে দিয়েছে ছবিটা। তো তুই তুই যাকে আমি আমার বাড়িতে বউ বানিয়েছিলাম, তার সমস্ত কিছু আজকে বাইরে প্রকাশ পেয়ে গেল। শুনলাম শ্বশুরমশাইয়ের কথা, চুপ করে রইলাম। তারপর রজতকে বললাম, তুমি তো ডিভোর্স পেপারটা এনেছো, হয়তো তোমাকে সাইন করে দিতে হবে। নীল বলল, বৌমনি এসব কেন ভাবছো বলো তো, এক্ষুনি ডিভোর্স? বললাম, হ্যাঁ, তোমাকে বলা হয়নি নীল, তোমার দাদাকে আমি ডিভোর্স পেপার রেডি করতে বলেছি, আমি সাইন করব। রজত তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা বার করে দিল। সাইন করলাম। করার পর বললাম, রজত আজ তোমাকে একটা প্রশ্ন করি। আচ্ছা রজত, তুমি আমাকে বিয়ের রাতে, মানে আমাদের ফুলসজ্জার রাতে, কি বলেছিলে তোমার মনে আছে? তোমার নাকি দুটো গার্লফ্রেন্ড ছিল। প্রথম যার সাথে ছিল তার সাথে তোমার মতের মিল হয়নি, তাই ব্রেকআপ হয়েছে। দ্বিতীয় জনের সাথেও নাকি তোমার খুব একটা সুবিধা হয়নি, তাই ব্রেকআপ হয়েছে। আচ্ছা, আমি তোমায় তো কোনোদিন প্রশ্ন করিনি যে রজত, তার সাথে তোমার কোনো ফিজিক্যাল রিলেশন হয়েছে কি না। কোনো প্রশ্নই করিনি, কারণ তুমি আর কোনো কথা বলো নিয়ে নিয়ে। আর সত্যি কথা বলতে কি বলো তো, তোমার সাথে যদি কোনো রিলেশন হয়েও থাকে, সেটা তো ভিডিও করা নেই।
যে ভিডিও করা নেই বলে কোনো প্রমাণ নেই। নাই বা বলছি কেন, ভিডিও হয়তো ছিল, তার সাথে তোমার রিলেশন হয়তো হয়েছে, তোমাদের সেই সুন্দর মুহূর্তগুলোর ভিডিও ছিল, কিন্তু সেটা প্রকাশ পায়। আমি হয়তো জানি না, তুমি আমাকে কোনোদিন বলোও নি তুমি তার সাথে শুয়েছো কি না, তাকে কটা কিস করেছো কি না, তার সাথে কি কি রিলেশন হয়েছে প্রথম দ্বিতীয় তাদের সাথে, তার কোনো প্রমাণ নেই। তাই এটা কেউ তোমায় বলবে না, তাই না? আমার দুর্ভাগ্যবশত ফোনটা খারাপ হয়ে গেছিল, তাই ওই ভিডিওটা আজকে ভাইরাল হয়ে গেছে। যদি ফোনটা খারাপ না হতো তাহলে কেউই জানতে পারতো না। যেমন তোমারটাও কেউ জানে না, তোমারটাও কেউ খোঁজ নেয়নি, অথচ দেখো আমার ভিডিওটা ভাইরাল হওয়ার পর সবাই জিজ্ঞেস করছে, কিন্তু তোমাকে কেউ জিজ্ঞেস করছে না। তোমার বাবা মা একবারও বলছে না যে তোমারও দুটো গার্লফ্রেন্ড ছিল আগে। তোমার অতীতকে কেউ ঘাটছে না, আমার অতীতকে ঘাটা হচ্ছে, কাটা ছেঁড়া হচ্ছে, তাই না রজত? অথচ তোমার বাবা মা তোমায় কিচ্ছু বলছে না, কারণ তুমি পুরুষ আর আমি একটা মেয়ে। আমাকে নিয়ে যেমন খুশি পারছো কাটাছেড়া করছো, আমার রাস্তা হাঁটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তোমার বাবাকে এবার প্রশ্ন করি, শ্বশুর মশাই আপনি আমার, আপনি এই 3 বছর আমাকে কত কিছু বলেছেন বলুন তো? সমাজে উন্নতি করতে হবে, সমাজে মেয়েদের সম্মান দিতে হবে, সমাজকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। আপনার লজ্জা করে না বাবা? কিন্তু আজকে আপনাকে না আমার বাবা ডাকার মতো ইচ্ছে নেই। আজ যদি আপনার নিজের মেয়ের ঠিক এরকমই কোনো ঘটনা ঘটতো, আপনার ছেলে, আপনি তাহলে কি করতেন? যেহেতু আমি একটা পরের বাড়ির মেয়ে, তাই যেহেতু আপনার বাড়িতে বউ হয়ে এসছে, আপনি রাস্তায় হাঁটতে পারছেন না, আপনার পাড়া প্রতিবেশী রিলেটিভ সবাই, তাই না, সবাই আপনাকে আজ বলছে। আজ আর আপনার ছেলে, বড় ছেলে, তাকে কিন্তু কেউ বলছে না। কোনোদিন বড় ছেলেকে প্রশ্ন করেছিলেন যে তোর সাথে কোনো রিলেশন কাউর ছিল কি না, এরকম ভিডিও আছে কি না? অথচ আমার ক্ষেত্রে দেখুন, ফোনটা খারাপ হওয়াতে চারিদিকে আমাকে নিয়ে আজকে কাটাছেঁড়া হচ্ছে। পেপার থেকে আরম্ভ করে নিউজ চ্যানেল থেকে সবাই, কিনা দুষ্টুর মতো মেয়ে হয়ই না, একটা বিবাহিত মেয়ের পর্ন ভিডিও ভাইরাল। বলুন তো, রাস্তা দিয়ে হাঁটতে পারছি না, আমার নাকি জামা কাপড় পরা উচিত নয়? কত নোংরা, কত নোংরা আমি মেয়ে। তাই ডিভোর্সটা সাইন করে দিলাম। আপনার বাড়িতে থাকার মতো আর ইচ্ছে নেই। এই যে কটা দিন, এই কটা দিন থাকলাম, সেটাও খুব ঘেন্না করে থাকলাম। আপনি কি না বাবা হয়েছেন, আমার বাবা মার কথা ছেড়েই দিন। সব থেকে ভালো হলো আমার নীল। আজ নীল পাশে না দাঁড়ালে আমি এই সত্যিগুলো বলতে পারতাম না সবার সামনে। কাল আমি স্কুলে যাব, কাল আমার ফার্স্ট কাজ স্কুল, কারণ রজতেরই বন্ধুরই স্কুল, তাদের সবার সামনে আমি এসে দাঁড়াবো। দেখি আপনাদের কি কি প্রশ্ন আছে। তাই আজ সবার সামনে এসে আজকে আমি দাঁড়ালাম, সব গার্জেনদের জিজ্ঞেস করলাম, আপনারাও তো বাবা মা, তাই না? আপনাদের কোনো অতীত নেই? আপনাদের সাথে কারোর কোনো সম্পর্ক ঘটেনি? স্কুল টিচার বলেই আমি অশিক্ষিত, আমি নোংরা, আমার কাছে বাচ্চা পাঠানো যায় না, আমার শরীর দেখা যাচ্ছে, কাটা ছেঁড়া হচ্ছে আমার শরীরে। হ্যাঁ, আপনি কোনো নারীকে ছোননি? আপনি রজতবাবুর অনেক বড় বন্ধু, আপনার এত বড় স্কুল, কারণ আপনাদের কোনো ভিডিও নেই, তাই তো? আছে, ভাইরাল হয়নি। আমার ফোনটা খারাপ হয়ে ভাইরাল হয়েছে, আমার কাছে কোনো শিশুকে পাঠানো যায় না। আচ্ছা, আপনি খুব বড় মুখ করে সেদিন কি বলেছিলেন যে তোমার মতো মেয়ে যদি স্কুলে পড়ায় তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আপনি নিজের জীবনে কোনোদিন অতীত নেই? আপনার আছে, নিশ্চয়ই হয়তো আছে, কিন্তু আপনি কি করছেন আমাকে সে বলছেন। এখানে অনেক মেয়েরা আছে যারা মেয়েদেরকেই বলে যাচ্ছেন, তাই না? আমিও একটা মেয়ে। আপনাদের কোনো মেয়ের কোনো অতীত নেই, শুধু একমাত্র আমার অতীত আছে। আমার অতীতটা সামনে এসেছে বলে না, এখানে সমাজ উন্নতি হয়েছে, এই যুগে স্মার্টফোন এসেছে, সব কিছু দেখতে পাচ্ছেন, আর আমাকে এত কাটাছেঁড়া করেছেন। আমাকে এই সমাজে বাস করাই যাবে না, আমার মতো মেয়ে দেশে থাকাই যাবে না, কারণ আমার ভিডিওটা ভাইরাল হয়েছে। আমি এই গার্জেনগুলোকে বলছি, আপনারা যখন বিয়ে করেছেন, সংসার করছেন, বাচ্চা হয়েছে, আপনাদের কোনো অতীত নেই। আর যদি আপনাদের ওই ভিডিওটা রাস্তায় বেরিয়ে যেত,
তাহলে কি করতেন? তাহলে তাহলে কি করতেন? আপনারাও তো মেয়ে। আমি ভাবি একটা মেয়েকে অপমান করছে। টিচার রুমে প্রত্যেকটা টিচার আমাকে টোন করে কথা বলেছে। তারাও কিন্তু মেয়ে। অথচ দেখুন একটা মেয়েকে কোথায় নিচে নামিয়েছে বলুন তো? কত নিচে নামাতে পারে? একটা মেয়ে কি করে বাঁচবে? একটা মেয়ে পাশে এসে দাঁড়ায়নি? ভাবতে পারছেন? কেউ দাঁড়ায়নি। কোনো মা এসে বলেনি যে দুষ্টু আজকে আমি তোমার পাশে এসে দাঁড়াচ্ছি। কেউ দাঁড়ায়নি। কেউ না। আমি কোনো পুরুষকেও বলছি না, কোনো নারীকেও বলছি না, আমি প্রত্যেকটা মানুষকে বলছি। আমার হাজবেন্ড রজতবাবু ব্যাংকে চাকরি করেন, শিক্ষিত। কিন্তু জানেন উনি আমাকে কি বলেছিল? উনি বলেছিল, দুষ্টু আমি তোমাকে ভালোবাসি, কারণ আমি তোমার শরীরকে ভালোবাসি না। তোমার মধ্যে এমন একটা জিনিস আছে যে তোমাকেই ভালোবাসা চাহে। তোমার শরীর নিয়ে আমার কিচ্ছু যায় আসে না, আমি তোমাকে খুব ভালোবাসি। অথচ দেখুন আমার শরীরের যখন ছবিগুলো পেলেন, সবাই যখন আমার পুরো ছবিটা দেখতে পেলেন, ভাইরাল হলো, তখন আমার শরীরকেই কাটাছেঁড়া করা হলো। সবাই কি চায়? শরীর। যে রজত সে আমাকে ভালোবাসেই নি, সে চায় আমার শরীর, শুধু শরীর। সবাই, আমার শ্বশুর মশাই, আমাদের পাড়া প্রতিবেশী, রিলেটিভ, তাদের কোনো মেয়ের কোনো ঘটনা ঘটেইনি, শুধু আমারই ঘটেছে, দুষ্টুর ঘটেছে। তার শরীরটা সবার সামনে দেখা গেছে, সে সেক্স করছে সেটা দেখা যাচ্ছে, তাই না? ওটা তা নয়, ওটা একটা ভালোবাসার মুহূর্ত ছিল। মুহূর্ত। কারোর কোনোদিন ব্রেকআপ হয়ইনি। এত শুদ্ধ আপনারা, তাই না? সমাজ এগিয়ে যাবে, সমাজকে উন্নতি করবেন। অথচ দেখুন একটা মেয়েকে কিভাবে নিচে নামিয়েছে একটা ভিডিও সারা দুনিয়ায় একটা মেয়েকে শেষ করে দিয়েছে একটা জীবন। এই না সোশ্যাল মিডিয়া? একবার একটু ভিডিও পেলে ভাইরাল করে দিয়ে একটা মানুষের জীবন নরকে ফেলে দেয়, একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। যে মানুষটা যাতে মরে যায়, সমাজে থাকার তার যোগ্যতা নেই, লজ্জা করছে না? আমি এই সমাজকে আজ ঘেন্না করি। আমার এটা ভেবে ভালো লাগছে যে সমাজের আরেকটা চেহারা আমার সামনে খুলে গেল, সুন্দরভাবে খুলে গেল। যারা বড় বড় কথা বলে সমাজ উন্নতি নিয়ে, তারা নিকৃষ্ট মানুষ আজ আমার কাছে। থানা, স্কুল, শ্বশুরবাড়ি সব ছেড়ে আজ আমি রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমার মাকে একটা ফোন করে বললাম, তোমার তো সব শোনা হয়ে গেছে, আমি তোমার কাছে আর যাব না। বাবাকে বলো সেও আমার পাশে এসে দাঁড়ায়নি। আমি কিনা তার সন্তান। শুনেছি সন্তানের বিপদে নাকি বাবা মাই থাকে, কিন্তু তোমরা এসে পাশে দাঁড়াওনি। আমি আজ একদম একা, পাশে শুধু নীল। হঠাৎ করে দেখলাম রাহুল এসে দাঁড়ালো, বলল, অনেক তো হলো দুষ্টু, অনেক কিছু হলো, এবার চল আমরা একসাথে পথ চলা শুরু করি। আমার কিচ্ছু যায় আসে না, কোনো সমাজ আমাদের দরকার নেই। নীল আমাকে বলল, বৌমনি, আমার পরিবারের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইলাম, তুমি রাহুলদার সাথে খুব ভালো থাকবে। রাহুল আমাকে বলল, আমি বলেছিলাম সেই দিন, চল আমরা পালিয়ে যাই। তুই সেই বাবা মার জন্য সব কিছু ত্যাগ করলি, কিন্তু দেখ তোর বাবা মা কি তোর পাশে রইল? আমি বললাম, হ্যাঁ তুই ঠিক বলেছিস। আজ যেই বাবা মার জন্য আমি সব কিছু ছাড়লাম, তারা আমার পাশে নেই। রাহুলকে বললাম, জানি না কতটা পথ তোর সাথে আমি চলবো, চল। হাঁটতে শুরু করলাম দুজনে, কোথায় শেষ জানি না। নমস্কার। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।